বর্ষার বৃষ্টি ধোয়া সবুজ পাহাড়ের বুকের খাঁজে খাঁজে কোথাও ছেঁড়া ছেঁড়া মেঘ, কোথাও সোনালি রোদ এসে লেগেছে। চারপাশে অসংখ্য পাহাড়ে ঘেরা এই সবুজ শান্ত পাহাড়ি গ্রামে আছে ধাপে ধাপে সবজি ক্ষেত, আর তার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়ি ধাঁচের বাড়ি, ধুপি আর পাইনের বন। আছে একাধিক ঝর্ণা, রংভং নামের এক পাহাড়ি নদী, আর কিছু সরল মুখের রঙিন মনের পাহাড়ি মানুষ। এসব নিয়ে এই গ্রাম হলো রংভং। জুলাইয়ের প্রথম সপ্তাহে আমার রংভংয়ে দুদিনের ঠিকানা ছিল রংভং রিট্রিটে। এই ফার্মস্টেটি চালান দীপেন ছেত্রী আর তার স্ত্রী নিতা ছেত্রী। শিলিগুড়ি থেকে দুধিয়া মিরিক হয়ে পশুপতি ফটক পার করে সীমানার 2.5 কিলোমিটার আগে পোলখোলা নামক একটি মোড় থেকে ডান দিকে প্রায় 1 কিলোমিটারের কিছুটা বেশি এই পথ পৌঁছে গেছে এই হোমস্টের দোরগোড়ায়। এবাড়ির এন্ট্রান্সে আছে নানান ফুলে আর পাতাবাহারে ভরা সম্পূর্ণ উড ফিনিশের এই খোলা বারান্দা। রংভংয়ের পুরো গ্রামের মতো দীপেনজির বাড়িতেও সবুজের বুকে নানান রঙের ছোঁয়া লেগে আছে। বাড়ির উঠোন বারান্দা পেরিয়ে চলে এলাম এ বাড়ির বৈঠকখানায়। পুরো বাড়িটাই এরকম নানান উডেন ফার্নিচার দিয়ে সাজানো। একপাশে কাঠের শোকেসে রাখা আছে নানান জায়গা থেকে কালেক্ট করা ছোট ছোট অনেক ধরনের শোপিস। একদিকের দেয়ালে আছে গান্ধীজির দার্জিলিং ভ্রমণের সেই ছবি। গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং রুম পেরিয়ে এই করিডরের দুপাশে আছে দুটি করে মোট 4টি ঘর। আমরা ছিলাম বাঁদিকের একদম শেষের এই ঘরে। ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রয়োজনীয় সমস্ত উপকরণে সাজানো। এখানকার কাঠ থেকে এই কাঠের ফার্নিচারগুলো বাড়িতেই তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরে 2 থেকে 3 জনের ক্যাপাসিটির ওপর নিচ মিলিয়ে এই হোমস্টেতে আছে মোট 6টি ঘর। এই রুম থেকেই সামনের পাহাড়ের ছবি সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় বলে দীপেনজি আমাকে এই ঘরটাই দিয়েছিলেন। করিডরের একপাশে এই সিঁড়ি উঠে গেছে এবারই দোতলায়। ওপরে আছে সম্পূর্ণ উড ফিনিশের এই চমৎকার সিটিং কাম ডাইনিং রুম। ওপর থেকে সামনের পাহাড়ের ভিউ স্বাভাবিক কারণেই আরও ভালোভাবে পাওয়া যায়। এখান থেকে মিরিক, পশুপতি সহ অনেক পাহাড় দেখা যায়, আর আকাশ পরিষ্কার থাকলে পাওয়া যায় শিলিগুড়ি সহ বিস্তৃত সমতলের ছবি। রুচি আর যত্ন দিয়ে সাজানো এই সুবিশাল ঘরের একপাশের খাবার টেবিলে এবাড়ির কর্ত্রী নিতাজি সাজিয়ে গুছিয়ে লাঞ্চ সার্ভ করে গেলেন। দুপুরের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, কুরকুরে করে করলা ভাজা, তেঁতুলের চাটনি, পাঁপড় ভাজা, দেশি চিকেন, স্যালাড, স্কোয়াশ শাক আর অবশ্যই ধোঁয়া ওঠা গরম ভাত। এই দুদিনে সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে নেতাজির হাতের অনেক রকম পদ খেয়েছি, আর খুব তৃপ্তি করে খেয়েছি। শাকসবজির সব পদগুলোই এনাদের ক্ষেতের। ইনি দীপেনজি, এই হোমস্টের অনার। শিক্ষিত, মার্জিত আর খুবই আন্তরিক স্বভাবের। একই কথা নেতাজির ক্ষেত্রেও প্রযোজ্য। এটা সেকেন্ড ফ্লোর। এই ফ্লোরে দীপেনজিরা সপরিবারে থাকেন। সম্পূর্ণ উড ফিনিশের এই ফ্লোরের অন্দরসজ্জায় ছড়িয়ে আছে রুচি, সৌন্দর্য আর শিল্পবোধের ছোঁয়া। এখানে পুজোর ঘর। ওনারা সাই বাবার ভক্ত, তার সাথে অন্যান্য দেবদেবীও পূজিত হচ্ছেন। এগুলো দীপেনজির কন্যার আঁকা। ওনাদের একমাত্র কন্যা পড়াশোনা সূত্রে শিলিগুড়িতে থাকে। গর্বিত বাবা তার চিত্রশিল্পে দক্ষ কন্যার আঁকা ছবিগুলো একের পর এক দেখালেন।
লাঞ্চের পর এই পরিবারই কর্মরত সদস্য রাজু ভাই, দীপেনজির মামাতো ভাই সুমন আর তার কন্যা সুরভিকে সঙ্গী করে বেরোলাম। সামনের পাহাড়সারির ঢালে সবুজ গালিচার মতো বিছিয়ে আছে চামং চা বাগান। বাঁ দিকের পাহাড় ঢালে আছে জাওয়াবাড়ি আর তার পেছনে গোটগাঁও। এ পাহাড় আর ও পাহাড়ের মাঝে অনেক নিচ দিয়ে বয়ে গেছে রংভং খোলা। দার্জিলিং জেলার গোপালধারা রংভং গ্রাম পঞ্চায়েতের সুখিয়া ব্লকের অন্তর্ভুক্ত এই জায়গাটির চারপাশ জুড়ে আছে এমনই সবুজ। রংভংয়ের অনেকগুলো রুট আছে, এক এক রুট ধরে গেলে এক এক রকম সৌন্দর্য। পাহাড়ি পথ ধরে এবার কয়েক ঘরের যে ছোট্ট গ্রামটিতে এসে পড়লাম তার নাম তারসিংদারা। দীপেনজির বাড়িটাও তারসিংদারা গ্রামেরই অন্তর্ভুক্ত, তবে গ্রামের এই অংশটি হোমস্টে থেকে অনেকটা নিচের দিকে। এই তারসিংদারা, পারমেন ভিলেজ, লামাগাঁও, গৈরিগাঁও এইসব ছোট ছোট গ্রামগুলো সবটাই রংভংয়ের অংশ, আর এই পুরো জায়গাটি হলো আপার রংভং। শিলিগুড়ি থেকে রংভংয়ের দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো, সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এখানে আমাকে হোমস্টে ঠিক করা গাড়ি শিলিগুড়ির বাড়ি থেকে পিক আপ এবং সেখানে ড্রপ করে। দুপিঠেই ভাড়া পড়েছিল 3000 টাকা করে। যিনি আমাকে তার গাড়িতে এখানে নিয়ে আসেন সেই সঞ্জয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখান থেকে আমরা ঝোপঝাড় আর জঙ্গলে ঢাকা একটা সরু পথ ধরে ক্রমশ নিচের দিকে নামতে থাকলাম। পাহাড়ের ওপর থেকে ঝর্ণার আকার নিয়ে নিচের এই রংভং খোলা গিয়ে মিশেছে দুধিয়ায় বালাসন নদীতে। এ হলো টোগো, দীপেনজিদের পোষ্য। আমাদের আগে পিছে এতটা পথ সমানভাবে সঙ্গ দিয়ে গেল। এখান থেকে চলে এলাম গ্রামের আরেকটা দিকে। এই গ্রামে দেখলাম প্রায় সব বাড়িগুলোই এরকম সাবেকি পাহাড়ি ধাঁচের। এই জায়গায় অনেকটা জমি নিয়ে ভুট্টার চাষ হচ্ছে। পাহাড়ে জুন জুলাই নাগাদ ভুট্টার ফলন হয়। পেছনে ক্ষেত আর পাহাড়ি প্রেক্ষাপট নিয়ে এই বাড়িটা ছবির মতো দাঁড়িয়ে আছে। ঠিক উল্টো দিকেই আছে এই গ্রামের কমিউনিটি হল। এর পেছনেই আছে এই প্রাচীন শিব মন্দির। গ্রামের একজনের কাছে জানা গেল যে এর বর্তমান বয়স প্রায় 80 বছর, আর এর প্রথম পূজারী নাকি এখনো এই গ্রামেই আছেন। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে সুখিয়াগামী গাড়িতে দুধিয়া মিরিক ছাড়িয়ে আসতে হবে পশুপতি ফটকে। সেখানে কিছু গাড়ি পাওয়া যায়। হোমস্টে পর্যন্ত আসার জন্য সেখান থেকে 500 টাকা ভাড়ায় রিজার্ভ গাড়ি পাওয়া যাবে। অন্যথায় সীমানাদারার প্রায় 2.5 কিলোমিটার আগে নামতে হবে পুল খোলায়। সেখান থেকে ডান দিকের পথ ধরে হোমস্টে পর্যন্ত হেঁটেও আসা যায়, আর চাইলে গাড়ির ব্যবস্থা দীপেনজি করে দেন। সামনের পাহাড় চূড়োয় তখন কার্শিয়াং ঝলমল করছে। এই গ্রামের ওপর দিকের এক বাড়ি থেকে মিরিক সহ সামনের কার্শিয়াং পাহাড়ের ছবি একটা ক্যানভাসের মতোই পাওয়া গেল। এ বাড়ির 2 ভাই হলো শ্রীহর্ষ আর স্বস্তিক। ইনি পুরঞ্জি, এদের পিতা আর এ বাড়ির কর্তা। পুরঞ্জি তার বাড়ির পুরনো ধাঁচের এক রান্নাঘর দেখাতে নিয়ে এলেন। এরকম সাবেকি ধাঁচের রান্নাঘর পাহাড়ের সব বাড়িতেই থাকে। এ বাড়িতে আজ ওনাদের তুলসী পুজো হচ্ছে। আমাদেরকে ওনারা সেই পুজোর সুতো বেঁধে দিলেন, টিকা লাগালেন আর মিষ্টিমুখ করালেন। প্রথম পরিচয় এত আপ্যায়ন বোধহয় পাহাড়েই পাওয়া যায়। এ বাড়ির পরেই আছে ঘন ধূপিবনে ঢাকা একটা প্রাচীন শিব মন্দির। পথের একটু নিচে পড়ে, আর এই পথ ধরে আমরা আরও এগিয়ে চললাম।
পাইন আর ধুপিবনের জঙ্গল পেরিয়ে গ্রামের সবচেয়ে উপরের দিকটা উঠে এলাম। এখান থেকে কার্শিয়াং, বাগুড়া, টুংসহ অনেকগুলো পাহাড়ের ছবি পাওয়া যায়। এরপরে জঙ্গল আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে শুরু হলো ক্রমশ নিচের দিকে নামা। নিচে এরকম সৌন্দর্য অপেক্ষা করেছিল। ছটফটে সুরভিও দেখলাম এই ঝর্ণার কাছে এসে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। এখান থেকে কাছে পিঠে জায়গাগুলোর মধ্যে আছে সুখিয়া, মানেভঞ্জন, মিরি, পশুপতি, গুফাপাতাল, তাবাকশি, মাজুয়া, মাঝিদুরা ইত্যাদি। পশুপতি ফটক পার করে নেপালের কান্নাম, শ্রীয়ন্তও ঘুরে আসা যায়। এটা এই গ্রামের একটা ছোট্ট চা ফ্যাক্টরি। গ্রাম সফর সেরে সুমন ভাই আর সুরভির সাথে ফিরে চললাম হোমস্টের দিকে। পথে পাহাড়ের এক চমৎকার অবস্থানে আরেকটা হোমস্টে পেলাম। এর নাম শর্মা হোমস্টে। এই দিনটা আমার শুরু হয়েছিল শিলিগুড়ির বাড়িতে, আর একটা গোটা দিন ধীরে ধীরে শেষ হয়ে আসছে শহরে কোলাহল আর দূষণ থেকে দূরে এই শান্ত সবুজ পাহাড়ি গ্রামে। হোমস্টে থেকে হাত ছোঁয়া দূরত্বের এই পাহাড় দেখেই দুটো দিন কাটিয়ে দেওয়া যায়। শিলিগুড়ি থেকে এখানে আসার পুরো পথটাই বেশ ভালো। বর্ষাতেও নিশ্চিন্তে আসা যায়। এখানে গাড়ি পার্কিংয়েরও সুবিধে আছে। এই বারান্দা থেকে সামনের পাহাড় কখনো মেঘে আর কুয়াশায় মুড়ে, কখনো তার ফাঁক গলে এক টুকরো রোদের ঝিলিকে, আবার কখনো রাতের আলোয় ভরে থাকা রূপ দেখেছি। ঘরের দিকে যেতে গিয়ে দেখলাম ওপর থেকে নেতাজি চায়ের ট্রে নিয়ে এসে ড্রয়িং রুমের টেবিলে রাখলেন। বর্ষার পাহাড়, সন্ধ্যার পর থেকে একটা শীত শীত ভাব। এরকম বিকেলে বিস্কিট সহযোগে দার্জিলিং টি আর পেঁয়াজের পকোড়ার আর কোনো বিকল্প নেই। এক সন্ধ্যায় নেতাজির হাতের মোমোও খেয়েছিলাম। এই ঘরের একদিকে রাখা আছে হোমস্টে সম্পর্কীয় নানা রকম শংসাপত্র। এই শোকেসে বিভিন্ন সময়ের আর বিভিন্ন জায়গার সুন্দর এক একটা সংগ্রহ রাখা আছে। দীপেনজি এক এক করে প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করালেন। সারা বাড়ি জুড়ে আছে ওনার হাতের অনেক শিল্পকর্ম। এই রংচঙে রেলগাড়িটা ওনারই হাতে তৈরি করা। দীপেনজি আর নেতাজি একসময় আবুধাবিতে শিক্ষকতার কাজে দীর্ঘদিন নিযুক্ত ছিলেন। 2020 সালে লকডাউনের সময় সেই চাকরি ছেড়ে এসে এই হোমস্টে শুরু করেন। দিনের শেষ আলোটুকু ফুরিয়ে এলো, আর শুরু হলো এনাদের বৈঠকখানায় এক অন্যরকম ব্যাপার। Happy birthday to you, happy birthday dear sir. এই দিনটি ছিল আমার জীবনের একটা বিশেষ দিন। এই বাড়ির সব সদস্য নিয়ে সেই সন্ধেটা হৈ হৈ করে কাটল। একটা সুন্দর সন্ধ্যের পর একটু রাতের দিকে বাইরে এসে দাঁড়ালাম। সন্ধে যতই রাতের দিকে গড়ায়, পাহাড় সবসময়ই অন্যরকম হয়ে ওঠে। গ্রাউন্ড ফ্লোরের বারান্দার একপাশে আছে এই ডাইনিং কাম কিচেন রুম। এখানে মূলত আমিষ রান্না হয়, নিরামিষ রান্না হয় ওপরের রান্নাঘরে। এদিন রাতের মেনুতে নেতাজি করেছিলেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর তেঁতুলের টক মিষ্টি চাটনি। আমার রান্নায় তেল ঝাল মশলার ব্যবহার থাকে খুবই সীমিত, সেটা আমি ওনাদের আগেই বলে দিয়েছিলাম।
এত সীমাবদ্ধতার মধ্যে এত সুস্বাদু রান্না নেতাজি কী করে করলেন সেটাই আমাকে অবাক করেছিল। ওনাদের আন্তরিকতায়, আপ্যায়নে আর আদর যত্নে আমি এই বাড়িটিকেও খুব আপন করে নিজের মতো করে পেয়েছিলাম। আলোয় ভরে থাকা দূরের পাহাড়ে রাতের এই ছবি দেখার জন্যই আমার সারাদিনের অপেক্ষা থাকে। তখন ওপরের চাঁদও যেন এই রূপকথার পাহারায় থাকে। পরদিনটা একটা বৃষ্টি ধোয়া মন কেমনের মেঘলা সকাল দিয়ে শুরু হলো। এদিন প্রায় পুরো সকালটাই বাড়ির বিভিন্ন অংশ থেকে বৃষ্টিস্নাত এই পাহাড়ি গ্রাম দেখেই কাটলো। এ বাড়ির পেছন দিকে আছে গ্রামের ২-৪টি বাড়ি, আর তার মধ্যে গ্রামের একমাত্র পোস্ট অফিস। এখন সব বৃষ্টিতে সাদা। বৃষ্টির দাপট একটু কমতেই নিচের দিকটা নেমে এলাম। এ বাড়ির কয়েক ধাপ নিচে আছে একটা গোয়াল ঘর। সেই ঘরের বাসিন্দাদের রাজু তখন ঘাস খাওয়াতে ব্যস্ত। আরেকদিকে আছে টিনের শেডের এই খোলা বসার জায়গা। এখানে ক্যাম্পফায়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা আছে। এই ছোট্ট জলাশয়ে কিছু মাছ ছাড়া হয়েছে। আরও কয়েক ধাপ নিচের দিকে আছে এই সাইকৃষ্ণ বিদ্যা মন্দির। ক্লাস 5 পর্যন্ত এই প্রাইমারি স্কুলটি দীপেনজিদেরই জমিতে ওনারা লিজে দিয়েছেন। এই স্কুলটি নিচের দিকে আছে এই বাড়ির জমিতে একটা ছোট্ট চা বাগান। বৃষ্টির জন্য আমার আর সেদিকটা যাওয়া হয়নি। আমার ঘরের জানলা দিয়ে এ বাড়ির সদস্যদের প্রাত্যহিক কাজকর্ম করতে দেখতাম, আর তার ফাঁকে ফাঁকেই গল্প চলত। দোতলার করিডর পেরিয়ে একদম শেষে আছে ঝকঝকে এই আধুনিক কিচেন। এখানে নিরামিষ রান্না হয়। নেতাজি এখন সেখানে ব্রেকফাস্টের প্রস্তুতিতে ব্যস্ত। একদিকে আছে এই পাহাড়ি ধাঁচের ছোট্ট রান্নাঘর। এখানে মূলত জল গরম করা হয়। এবাড়ির কর্ত্রী ব্রেকফাস্টের টেবিল যত্ন করে সাজিয়ে দিলেন। মেনুতে ছিল গরম গরম আলুর পরোটা, খড়ে পাতা টক দই, 2 রকমের চাটনি, এখানকার গরুর দুধ, একটা শুকনো শুকনো আলুর তরকারি, আর শেষে দেশি মুরগির ডিমের পোচ। একেবারে পরিপূর্ণ আর পরিতৃপ্ত ভোজন। এ বাড়ির একদিকে আছে অনেকটা জায়গা জুড়ে ওনাদের সবজি ক্ষেত। সেখানে ভুট্টা, স্কোয়াশ, বিনস, লঙ্কা, আদা, কুমড়ো, গাজর ইত্যাদি চাষ হচ্ছে। সামনের এই গাছটির নাম রংভং ট্রি। দীপেনজির কথায় একসময় এই অঞ্চল জুড়ে থাকা এই গাছটির নামেই এই জায়গাটির নাম এসছে। আমি সেই পাহাড়ি গ্রাম আর এই পাহাড়ি বাসাকে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম। আর সেই সূত্রে বলতে পারি রংভং আমার কাছে একটা রঙিন অধ্যায় হয়ে থেকে গেল।